এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রেমের ছন্দ লিখেও প্রেম ভালোবাসাকে বরাবরই অবিশ্বাস করতাম। বিশ্বাস করতাম এইসব প্রেম ভালোবাসা শুধু গল্প, উপন্যাস এবং সিনেমাতেই হয়। বাস্তব জীবনে এর আয়োজন খুবই ঠুনকো। প্রেম মানেই ধন দৌলত, এক আকাশ, কষ্ট এবং ধোঁকাবাজি, যেগুলোর এক অংশকেও আমি সহ্য করি না। কিন্তু কে জানতো আমিও কোনো এক সময় এই প্রেম নামক জালে ভয়ঙ্করভাবে জড়িয়ে যাব। আজ মন চাচ্ছে প্রেমিক পুরুষদের তালিকায় প্রথম নামটা যেন আমার থাকে। আজ খুব করে চাইছি, খুব গভীরভাবে প্রেমে পড়েছি, ঠিক দক্ষিণা হাওয়ার মতো। দক্ষিণা হাওয়া যেমন মনকে প্রফুল্ল করে দেয়, ঠিক তেমনই আমার দক্ষিণা প্রেম। হয়েছে ভাই, থাম, আমাদের তোর এই বিষয় আর হজম হচ্ছে না। ঠিক, আমারও বিয়ের ব্যাপারটা একই রকমভাবে হজম হচ্ছে না, তাই আমার সময় চাই। সময়ের সাথে সাথে আমার সবটা হজম হয়ে যাবে আশা করছি। তো এখন আমি কি করব? কোথায় যাব? তোর বোনকে কল করলে তো বাংলাদেশি নম্বর দিয়ে কল দিতে হবে। সে যদি জানে আমি বাংলাদেশে থেকেও তার সাথে দেখা করিনি, বউ আমার সাথে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। তো যাও গ্রামে, সেখানে তোমার বউয়ের সাথে ঈদ করিও। অ্যাড্রেস আমার কাছে আছে, রুবাই আপু মেসেজ করে দিয়েছিল। না চান্দু, তোকে ছাড়া আমার যাওয়া চলবে না। তুই না গেলে আমিও যাচ্ছি না। তানজিলের কথার মাঝে কারিব বলে উঠল, তাহলে স্যার আমি ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ কাটাই। ঠিক আছে, তোমার আজ থেকে ছুটি। সাব্বিরকে জানিয়ে দিবা আজকে শুটিং প্লেস দেখে কাল থেকে ওরও ছুটি। আমি না হয় এখন আমার দুলাভাইয়ের ইচ্ছা পূরণ করি। আচ্ছা স্যার, জানিয়ে দিব, আসি। বলেই কারিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সাদ ফোন বের করে অ্যাড্রেস দেখতেই থম মেরে গেল। রুবাই আপু কি ঠিকানা ভুল দিল? এমন কেন মনে হচ্ছে তোর? না, এখানে আরও একবার এসেছিলাম আর কি। সমস্যা নেই, চলো সামনে এগোই। গাড়ি নিয়ে সেখানে যাওয়া সম্ভব না। কি বলিস? এখন প্রায় রাত হয়ে আছে, যদি কোনো সাপটাপ আসে। ভার্ত কণ্ঠে বলল তানজিল। আরে ধুর, কিছু হবে না, চলো রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই, সেখানে কাউকে পাঠাতে বলি। সেই ভালো। আমার এই রাত করে কেমন ভয় ভয় লাগছে। রাত বাজে 9টা, তাও কেমন ভূতের ভূতের পরিবেশ লাগছে। সাদ কিছু পারে না। দুজন ফোনের ফ্ল্যাশ চালিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরপর ভোগ করে বড় বড় ট্রাক, সিএনজি আর প্রাইভেট যাচ্ছে। এই রাস্তাটার ল্যাম্পপোস্টগুলো চলছে না, হয়তো লোডশেডিংও রয়েছে। গ্রামের কারেন্ট লাইন হয়তো এই সড়কে ল্যাম্পপোস্টেও বিদ্যমান। রাস্তার মোড়ে গিয়ে সাদ রুবাইকে কল করলো। রুবাই হ্যালো বলতেই সাদ জানালো সে গ্রামে এসেছে, তবে তানজিল যে এসেছে সেটা বলেনি। ওটা সারপ্রাইজ হিসাবে রেখেছে দুজন। রুবাই তো খুশিতে আত্মহারা, ভাবেনি তার ভাই এত জলদি গ্রামে চলে আসবে। সাদ রুবাইকে সবটা বুঝিয়ে কলটা কেটে অপেক্ষা করতে লাগলো। রুবাই দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে চাচি জেঠু বলে চেঁচাতে থাকলো। রুবাইয়ের চেঁচামেচিতে সকলেই সিঁড়ির সামনে চলে আসে এবং জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, এত চেঁচামেচি করছে কেন। রুবাই ঠোঁট জোড়া প্রসারিত করে বলে, ভাই আসছে, সে নাকি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলেছে কেউ যেন তাকে গিয়ে রিসিভ করে। হায় হায়, সে কি বলিস? রুবাই, আগে বলবি না? আবিদ, আবিদ যা গিয়ে সাত বাবাকে নিয়ে আয়। কত কষ্ট করে আসলো, আর এখন এর জায়গায় চিনতে না পেরে নাকি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এই কোনো কথা? হ্যাঁ গো, আপনি আর আবিদ মিলে ছেলেটাকে নিয়ে আসেন। বলেই জেঠু আর আবুদ বেরিয়ে গেল। কবির সাহেব বাড়িতে নেই, কোনো এক কাজের চাপে আজ বাড়িতে ফিরবেন না, তাই জোহারা সকালের সাথে মানিয়ে চলার চেষ্টা করছে। সেহের এই 2 দিনে ফতেমা খালার সেবায় প্রায় সুস্থ হয়ে গেছে, তবে হাঁটতে এখনও তার কিছুটা কষ্ট হয়। সে বহুবার চেয়েছিল দাদিমাকে বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কেন যেন সে বলে উঠতে পারছে না। আবার না বলতে পেরে অপরাধ বোধে কঠোরভাবে ভুগছে সে। এমন একটা অবস্থা, তার একুলো যেতে পারছে না, আবার ওকুলো না। সেহের ধীর পায়ে হাঁটার চেষ্টা করছে, কারণ ফতেমা খালা বলেছে হাঁটার চেষ্টা করছে, নয়তো হাঁটুতে আরও রক্ত জমাট বাঁধার সম্ভাবনা আছে। এতে রক্ত চলাচলও সঠিকভাবে হবে না, তাই হাঁটতে হবে। সেহের হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে যেয়ে দেখলো তার চাচিরা রান্নার ধুম লাগিয়েছে।
আর জোহরা কিছুটা দূরে বেসিনে কিছু শাকসবজি ধুচ্ছে। সকলে তাড়াহুড়ো বুঝলো না সেহের, যদিও সে প্রশ্ন করতে চাইলো না, তাও করেই বসলো। কি হয়েছে? তোমরা এইভাবে তাড়াহুড়ো করছো কেন? আসিয়া সেহেরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ছেলে আসছে ফুল, তার জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করছি। আর তুমি এখানে কেন? যাও রুবাইয়ের সাথে গিয়ে বসো। সেহের মাথা নাড়িয়ে সোফায় ঘরে চলে গেল, যেখানে রুবাই ফোন টিপছিল। রিমন নিজের ঘরে পড়ছে, আর তপা তো ঘর থেকে বের হয় না বললেই চলে। সেহেরকে দেখে রুয়াবি বিনয়ের সাথে হেসে সেহেরকে পাশে বসতে ইশারা করলো। সেহেরও মুচকি হেসে রুয়াবিয়ের পাশে গিয়ে বসলো। রুবাই মুচকি হেসে বলে, জানো আমি কত এক্সাইটেড, আমার ভাই এই গ্রামে আসবে। উফ, তোমায় বলে বোঝাতে পারবো না। তবে হাজবেন্ডকে এত ফোন করছি, বারবার সুইচ অফ বলছে। চিন্তা লাগে না বলো? ভাইয়া ইতালিতে থাকে, তাই না আপু? রুবাই মাথা নাড়ায়। এরপর সেহেরের কাঁধে মাথা রেখে আনমনে বলে, কতদিন তাকে দেখি না, কবে যে তাকে সরাসরি দেখবো, তাকে ছুঁতে পারবো। কেন ভাইয়া আসে না? হ্যাঁ আসে, তবে খুব কম। জানো, বড্ড অসহায় লাগে নিজের জন্য। আর কত তার জন্য অপেক্ষা করব। চিন্তা করিও না আপু, দেখবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদের দেখা করিয়ে দেবে। তাই যেন হয়। যাই হোক, এখন কেমন আছো? হাঁটতে কি অসুবিধা হচ্ছে? না তেমন কিছু না, ঠিক আছে আমি। তখনই সেহেরের দাদি আসলো আর সেহেরকে বিশ্রাম করার জন্য ঘরে পাঠিয়ে দিল। দাদিমার ধারণা জোহরা সেহেরের সামনে পেলেই কোনো না কোনো কাজে লাগিয়ে দিবেন। সে একদমই জোহরাকে ভরসা করেন না। সেহেরই বা কী করার, সেই রুমে চলে আসলো। একা থাকলে সেহেরের বারংবার স্বাদের কথা মনে পড়ছে। যদিও সেহের তার নাম জানে না, শুনেছিল স দিয়ে একটা নাম, কিন্তু ঠিকভাবে শুনতে পায়নি। তবে সেহের তাকে বিদেশি বলে সেহের কখনো ভাবতে পারেনি এমন একটা পরিস্থিতিতে এই বিদেশিকে তার বিয়ে করতে হবে। স্বাদের মতো এত বড় মাপের মানুষকে ভাবাটাই তার জন্য বিলাসিতা ছিল, সেখানে কিনা স্বাদ তার স্বামী। এখনও সেহের এই বিয়ের বিষয়টা বিশ্বাস করতে পারছে না। কেন যেন বিয়েটা মানতে পারছে না সেহের। মানবেই বা কী করে? সবটা যে তার মতামতের বাহিরে। কিন্তু বিয়ে তো বিয়েই। হঠাৎ সেহেরের মনে পড়ল তার দাদিমার কথা। তার দাদিমা গল্প শোনাতে গেলে সব সময় বলতো, জন্ম মৃত্যু বিয়ে সবটাই আল্লাহর হাতে, আমরা তো উছিলা মাত্র। এর মানে সেহেরের বিয়ে স্বাদের সাথেই হতো, কিন্তু স্বাদ তো তাকে বাঁচাতে এসেছিল ওই অমানুষটার হাত থেকে। বাঁচাতে এসেই নিজেই বিপদে পড়ে গেল। ভাবতেই সেহের ভেতরে ভেতরে অনুতপ্ত হচ্ছে। নিশ্চয়ই সে বিয়েটা মানতে পারেনি, আর মানবেই বা কী করে? একটা অচেনা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, তাও গ্রামের সাধারণ একটা মেয়ের সাথে। এতে নিশ্চয়ই সে অসন্তুষ্ট। কিছুদিন পর ডিভোর্স পেপারও পাঠাতে পারে, অথবা এই বিয়ে সারা জীবন ধামাচাপাই রয়ে যাবে। না, সেহের আর ভাবতে পারছে না। তার মাথায় ব্যথা উঠে যাচ্ছে। সেহের আর না দাঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নানান কথা চিন্তা করতে করতে সে না খেয়েই ঘুমিয়ে গেল। সাথে সাথে তানজিলকে দেখে রুবাইয়ের চোখের কোণে জল চিকচিক করে উঠল। আশেপাশে মুরব্বীরা থাকায় সে তানজিলকে গিয়ে জড়িয়ে ধরল না, কারণ ওনারা গ্রামের সংস্কৃতিতে বড় হয়েছে। তাদের সামনে জড়িয়ে ধরাটা খুবই লজ্জাকর পরিস্থিতি হবে। তাও রুবাই অভিমান করে বসে রইল। তানজিল দেশে এসেছে, তাকে আগে কেন জানালো না? তানজিল রুবাইয়ের গাল ফুলানো দেখে মৃদু হাসল। সে বুঝতে পেরেছে তার স্ত্রী অভিমানের কারণ। আসিয়া রুবাইকে বলল, রুবাই মা, জামাইকে ঘরে নিয়ে যা, কত জার্নি করে ফ্রেশ হয়ে রেস্ট নেবে। রুবাই মাথা নাড়ায়। রুবাই তানজিলকে আসতে বলে তানজিল রুবাইয়ের পিছে পিছে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাদকে দেখে জোহারা হাঁ হয়ে রইল। এমন সুদর্শন সে আগে কোনো দিন দেখেনি। কি মনে করে সে খুব নম্র স্বরে বলে উঠল, বাবা, উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমারে ঘর দেখিয়ে দিই। সাদ জোহারাকে চিনতে পারল না। সাদ ভ্রু কুঁচকে আসিয়ার দিকে তাকাতেই আসিয়া পড়ল, উনি তো ছোট চাচি সাদ, আর ওই যে দেখছিস দাঁড়িয়ে আছে, উনি তোর বড় চাচি। সাদ বিনয়ের সাথে তাদের সালাম দিয়ে কুশল বিনিময় করলো। দাদিমা আশেপাশে তখন ছিল না। জোহারা সাদকে নিয়ে রিমনের ঘরে গেল। রিমন নিজের ঘরে পড়তে বসায় সে সাদকে দেখে ভ্রু কুঁচকে বলল, উনি কেমন? জোহারা হেসে বলে, ও সাদ তোমার রুবাই আপুর ভাই, আর সাদ ও আমার ছোট ছেলে রিমন। সাদ হেসে বলে, হেই রিমন ভাই, হোয়াটসঅ্যাপ? আসসালামু আলাইকুম ভাইয়া,
আলহামদুলিল্লাহ ভালো। সাদ রিমনের ব্যবহারে বেশ মুগ্ধ হলো, সাথে জোহারার প্রতি সম্মানটা বাড়ল। জোহারা মা হিসেবে ভালো শিক্ষা দিয়েছে রিমনকে, কিন্তু সাদ যে জানে না এসবের পেছনে কে আছে। জোহারা সাদকে বাথরুমে দেখিয়ে চলে গেল। জোহারা ঘর থেকে বেরিয়ে তপার ঘরে গিয়ে তপার দরজায় নক করলো। তপা দরজা খুলে জোহারাকে দেখে বিরক্তিকর সাথে বলল, কি হলো, দরজা ধাক্কাচ্ছ কেন? তোর চাচাতো ভাইকে দেখছিস? না, কেন? দেখতে চাইলে জলদি নিচে আয়। কি শোনায় সোহাগা ছোকরা, দেখলে পরাণ জোড়ায় যায়। তপার চোখ বড় বড় করে বলে, সত্যি নাকি? হ্যাঁ, জলদি আয়। বলেই জোহারা চলে গেল। তপা তার চুপ সুন্দরভাবে বেঁধে ওড়না এক পাশে নিয়ে নিচে চলে গেল। ওরা শহরের মানুষ, নিশ্চয়ই ওড়নার আবৃত হয়ে ক্ষেত সাজা মানুষ পছন্দ করে না, আর করবেই বা কেন? তাদের তো বড় বড় স্টেটাস। সাত নিজের লাগেজ রুমের এক পাশে রেখে সেটা থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাড়িটা কাঠে তৈরি হলেও বাথরুমটার দেয়াল আর মেঝেটা টাইলসে আবৃত। এরকম কাঠের বাড়ি সাদের বেশ পছন্দ হয়েছে। ফ্রেশ হয়ে হাত দিয়ে নিজের চুল পেছনের দিকে নিতে নিতে সাদ ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো রিমন টেবিলে নেই, হয়তো নিচে গিয়েছে। সাদ নিজের লাগেজের উপর তাওয়ালেটে মিলিয়ে দিয়ে নিজের নিচে চলে গেল। নিচে তো বিশাল আয়োজন, সকলেই আছে। সাদ নিচে গিয়ে সকলের সাথে পরিচিত হলো। সাদকে দেখে তপা তো হাঁ হয়ে গেল, এমন সুদর্শন সে নিজেও দেখেনি। একে হাতের নাগালে পেলে তো গ্রামের মেয়েদের বৃদ্ধাঙ্গুল দেখাবে, এ যে তার বড় সুযোগ। তবে সে সাদকে একবার সে শুটিংয়েও দেখেছিল। এতে তপার ইচ্ছে আরও বেড়ে গেল সাদকে নিজের করে নেওয়ার। জোহারা মেয়ের ইচ্ছার কথা শুনে তো আরও খুশি, রাতারাতি বড়লোক হয়ে যাবে সে, আবারও তার রাজরানীর মতো থাকা হবে, এমনটাই ভাবছেন তিনি। সাদ সকলকে পেলেও তার ছোট চাচাকে পেল না। বড় জেঠু জানালো সে কিছু কাজে শহরে গিয়েছে। দাদিমা তো সাদকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রুবাইকে বলল, আমার নাতি ঠিকই কইছে, মোর সাদ তো পুরাই সেরা নায়ক। যা রুবাই, বাজিতে হাইরা মোর সাদের লগে লাইন মারা শুরু করলাম। দাদিমার কথায় ড্রয়িং রুমে সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে খেতে চলে গেল। যেহেতু অনেক মানুষ, সেহেতু নিচে পাটি বিছিয়ে খাবার খেতে বসলো সকলে। বড় চাচি আসিয়া এবং জোহারা মিলে খাবার পরিবেশন করছে, সাথে তপাও যোগ দিয়েছে হাত। খাবারের মাঝে আবিদ বলে উঠল, ফুল খেয়েছে? না, ঘুমাচ্ছে ফুল, ডাকতে গিয়েও ডাকিনি, ভাবলাম শরীর হয়তো খারাপ করছে। বড় জেঠুর পাতে খাবার দিতে দিতে বলল বড় চাচি। এর মাঝে সাদ এক লোকমা মুখে নিয়ে ভ্রু কুচকে বলল, ফুলকে? কেউ কিছু বলার আগে দাদিমা মুখ করল, আমার নাতনি, আমার সুডোপোলার প্রথম পক্ষের একমাত্র মাইয়া, ও জহুরা তো দ্বিতীয় পক্ষ, আর এই মাইয়াটা তপা, যে দেখতাছো ওর জহুরার প্রথম পক্ষের মাইয়া। সকলের সামনে এভাবে বলায় জোহারা এবং তপা উভয় লজ্জায় মাথা নুয়ে ফেলল। দাদিমা মানুষটাই এমন, তার মুখের লাগাম নেই বললেই চলে। তপার তো রাগে মন যাচ্ছে দাদিমার মাথায় পাতিল দিয়ে জোরে মারতে, কিন্তু এত মানুষ সাথে সাদ উপস্থিত থাকায় না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। দাদিমা যেন এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। সাদ আর তানজিল এতক্ষণে বুঝলো বিষয়টা। বড় জেঠু চাচিকে উদ্দেশ্য করে বলল, এ কি বলছো? মেয়েটা এমনিতেই অসুস্থ, না খেলে ওষুধ খাবে কি করে? যাও গিয়ে উঠাও ওকে আর খাইয়ে দাও। চাচি মাথা নাড়িয়ে সেহেরের জন্য কিছু খাবার আর পানি নিয়ে সেহেরের রুমে চলে গেল। তানজিল নিজের কৌতূহল দমাতে না পেরে বলল, কি হয়েছে ওনার? এনি প্রবলেম? আর বলো না বাবা, জঙ্গলে পায়ে শিকল পেঁচিয়ে পড়ে ছোট বড় চোট পেয়েছে, এর বেশি কিছু না। এই কথা শুনে সাদ বিষম খেলো। তার মনে পড়ে গেল সেই শিকল বাঁধার ঘটনাটা। আচ্ছা, সাদ তো তার মায়াবিনীর গ্রামেই আছে, সে কি আবারও তার মায়াবিনীকে দেখতে পারবে? কেমন আছে সে? সুস্থ হয়েছে সে? এমন নানান চিন্তা সাদের মাঝে ঘুরঘুর করছে। সাদ জানে তার গ্রামের বাড়ি তার মায়াবিনীর গ্রামে, কিন্তু তার মায়াবিনীর বাড়িটা সে চেনে না। এটাও জানে না যে এটা সাবেক চেয়ারম্যানের বাড়ি। খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে গেল। যেহেতু এ বাড়িতে মোট 5টা ঘর, সেহেতু সিদ্ধান্ত হলো সাদ থাকবে রিমনের ঘরে, রুবাই এবং তানজিল থাকবে রুবাইয়ের ঘরে, তপার রুমে সেহের আর রিমন, জোহারার ঘরে তপা এবং জোহারা এবং সেহেরের ঘরে আসিয়া এবং জুবাইর, দাদিমা জেঠুদের বসার ঘরে থাকবে।
এবং তাদের বাড়ি বেশ দূরেও নয়, শুধু এদিক থেকে সেদিক 1 লাফে এ বাড়ি সে বাড়ি আসা যাওয়া করা যায়। দাদিমাকে চেয়েছিল শেহেরের সাথে তপার রুমে শোয়ানোর জন্য, কিন্তু দাদিমা সাফ বলে দিয়েছেন সে উপরে উঠবেন না, তার পায়ে ব্যথা বেড়েছে, সিঁড়ি বেয়ে ওঠানামা তার পক্ষে সম্ভব নয়। তাই আর কি করার, তার সে বাড়িতেই যেতে হয়েছে। সেহেরকে খাইয়ে দিতেই সেহের চাচির কথা মতো নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উপরে চলে গেল। রিমনও তাকে সাহায্য করলো। আশেপাশে সে কাউকে দেখেনি, তাই সুরসুর করে উপরে চলে গেল। যাওয়ার সময় আস্তে আস্তে রিমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা আজ নাকি কার আসার কথা ছিল, সে এসেছে ভাই? হ্যাঁ, আপু এসেছে। উনি তো আমার ঘরে, তাই আমি তোমার কাছে শুচ্ছি। ও। সেহের আর কিছু না বলে তপার ঘরে চলে গেল। সব গুছিয়ে রেখে রিমনকে নিয়ে সেহের বিছানায় শুয়ে পড়ল। খুটখুট শব্দে সাদের ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে মুখের সামনে থেকে কাঁথাটা অল্প সরিয়ে দেখার চেষ্টা করলো কে শব্দ করছে। কাঁথা সরিয়ে টেবিলের দিকে তাকাতে দেখলো একটা মেয়ে টেবিলে কি যেন করছে। মেয়েটার পিঠের অংশ দেখা যাচ্ছে, সামনে থেকে তাকে দেখা যাচ্ছে না। আচমকা একটা মেয়েকে দেখে সাত অপ্রস্তুত হয়ে উঠে বসলো। সেহের রিমনের ব্যাগ গুছাতে এসেছিল। হঠাৎ দ্রুম আওয়াজ শুনে সেহের চোখ বড় বড় করে পিছ ফিরে তাকালো এবং দুজনে চোখাচুকি হয়ে গেল। সেহের এবং সাত একে অপরকে দেখে স্তব্ধ হয়ে গেল। তাদের মাঝে বিস্ময়ের শেষ নেই। সাত ঘুম থেকে উঠে সেহেরকে তারই ঘরে দেখবে তা সে কখনো কল্পনাও করেনি। মনের ভুল ভেবে চোখ কচলে সামনে তাকালো। না, সেহের নেই তো। শুধু সেহের কেন, কোনো মেয়েই নেই। সাতকে এতক্ষণ স্বপ্ন দেখলো। কিছুক্ষণ চিন্তা করে দেখলো আসলেই তার মনের ভুল। বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে তাওলা দিয়ে সে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢোকার আগে সময়টা দেখলো সকাল 7:13। সেহের ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে কোনো রকমে তপার ঘরে চলে আসলো। রিমন তখন স্কুলের ইউনিফর্ম পরছিল। সেহকে হুড়মুড় করে ঘরে ঢুকতে দেখে রিমন অবাক হলো। সেহের ভারী নিঃশ্বাস ফেলছে অনবরত, কপাল বেয়ে ঘাম ঝরছে। সেহের এই অবস্থার কারণ সে বুঝতে পারল না। রিমন নিজের ব্যাগ সেহের হাত থেকে নিতে নিতে বলল, কি হয়েছে বাবু, এমন করছো কেন? সেহেরের সেদিকে খেয়াল নেই। তার চোখে বারবার সাদের চেহারাটা ভাসছে। সে কি আসলেই সাদকে দেখেছে? সাদ কেন এই বাড়িতে থাকবে? সাদ তো সেদিনই চলে গেছে। নানান প্রশ্ন সেহেরকে এলোমেলো করে দিচ্ছে। রিমন আরেকবার ডাকতেই সেহেরে ধ্যান ভাঙল। সেহের অস্ফুষ্ট সুরে বললে, তোর ঘরে কে ঘুমাচ্ছিল ভাই? সাদ ভাই। কেন গো বুবু? উনি দেখতে কি বিদেশিদের মতো? সিওর হওয়ার জন্য রিমনকে প্রশ্নটা করলো সেহের। হ্যাঁ, কেন? সেহের যেন আকাশ থেকে পড়ল। সে কিছুতেই তার হিসাব মেলাতে পারছে না। শেষ অবধি কিনা সাদ তারই চাচাতো ভাই। সেহের আবার প্রশ্ন করলো, নাম কি জানো তার? বুবু বললাম না, সাদ। সে ঠিক কেমন অভিব্যক্তি দেখাবে বুঝতে পারছে না। কেন বারংবার নিয়তি তাদের এভাবে মিলিয়ে দিচ্ছে তা সেহেরের জানা নেই। সেহের একটা শ্বাস ফেলে বলল, চল ভাই, খেতে বসবি। রিমন মাথা নাড়িয়ে সেহেরের সাথে নিচে নামলো। নিচে গিয়ে দেখলো দাদিমা সোফায় বসিয়ে পাঞ্চি বুঝছে আর চাচি রান্নাঘরে রুটি বেলছে। তারা ফজরের নামাজের পরপরই চলে এসেছে। আজ রিমনের স্কুল হয়ে কাল থেকে ছুটি। রিমনকে চেয়ারে বসিয়ে দিয়ে সেহের রান্নাঘরে গেল রিমনের জন্য নাস্তা নিতে। চাচি 2টা রুটি আর ভাজি সেখানে আগেই রেখেছিল রিমনের জন্য। সেহের সেটা নিয়ে আবার রিমনের কাছে চলে আসলো। সেহেরকে এভাবে ছুটতে দেখে দাদিমা মুখ ভেঙচিয়ে বলে, মায়ের ঘুমের ঠেলায় পোলার খবর নাই, আর এই মাইয়া দিন রাত এই পোলার লাইগা খাইটা মরে। সাত সেই মুহূর্তে ফোন ইউজ করতে করতে নিচে নামছিল, তাই সে দাদিমার কথাগুলো শুনে ফেলল। এমন কথা সাত ভ্রু কুচকে দাদির দিকে তাকাতে তাকাতেই নিচে নামলো। দাদিমা সাতকে দেখে হাসি মুখে পান চিবুতেই বলল, আরে নায়ক সাহেব, এত সকালে ঘুম ভাঙা গেছে নাকি? নায়ক সাহেব শুনে সেহের পিছে তাকালো চোখ বড় বড় করে। সাত পকেটে ফোন রেখে দাদিমার পাশে বসিয়ে মুচকি হেসে বলে, আমার এই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস আছে দাদি। বলি সাত সামনে তাকালো। আবারও দুজনেই চোখাচুকি হয়ে গেল। সেহের চোখ সরিয়ে রিমনকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। না, এবার সাত ভুল দেখেনি। অবাক হয়ে সে সেহেরকে দেখছে। সেহের তাদের বাড়িতে, আর রিমনকে এই বা খাইয়ে দিচ্ছে কেন? তখন তাহলে তার রুমে সেহেরই ছিল। সাদ অস্পষ্ট সুরে দাদিমাকে বলে উঠল, ওকে দাদি। সেহেরের দিকে ইশারা করলো। আরে ওই তো আমার ফুল, আমার নাতনি। জানোস না ভাই,
আমার ফুলটা কত কষ্ট সহ্য করছে। বলেই নিজের আঁচলে মুখে রাখলো। এদিকে সাদ কিছুটা ঘাবড়ে গেল এই ভেবে সেদিনের ঘটনা কি তারা জেনে গেছে। তার চেয়েও বড় কথা এই সেহেরি ফুল, সাদের ছোট চাচার মেয়ে। সাদ যেন বিষম খেল, কিছুতেই হজম করতে পারছে না এসব। কি থেকে কি হয়ে গেল। শেষ অবধি তার চাচাতো বোনের সাথে সাদের বিয়েটা হলো। এই মেয়েটার তার মায়াপিনে। সাদের ভাবতে ভাবতে অবস্থা খারাপ। ঘুম থেকে উঠে এতগুলো শখ একসাথে পাবে কে জানতো। তাহলে একটু আগের কথাগুলো কাকে বলছিলে? আর কারে আমার ফুল রে? মাইয়াটা সারা জীবন এই সংসারের লিগ্গা খাইটটা গেল, আর ওই কালসাপ মরার মতো ঘুমায় গেল। মাইয়াটাও বলিহারি, আমার ফুলের ছোটো হইয়াও কি অত্যাচারটাই না করছে। বাপটার কথা তো বাদই দিলাম, গজবটায় ফুলের মায়েরে খাইছে এখন, আর এখন আমার ফুল রে। হলেই বিলাপ করতে লাগলেন উনি। সেহের চুপ থাকতেই ইশারা করলো, কিন্তু দাদিমা ভাঙা রেকর্ডের মতো বলেই গেল। সেহের অসহায় দৃষ্টিতে একবার সাদ তো আরেকবার দাদিমার দিকে তাকিয়ে রিমনকে নিয়ে বেরিয়ে গেল। রিমনকে উঠোন অবধি এগিয়ে দিয়ে ফিরবে সে। সাদ মনোযোগ দিয়ে সবটা শুনল আর নিজেই আহত হলো। এতটা কষ্ট সহ্য করেছে মেয়েটা। সাদের মুহূর্তেই রাগ লাগলো যাদের গতকাল এত শ্রদ্ধা দিয়েছে। তারাই তো তার মায়াবিনী তার বউয়ের উপর এমন জুলুম করেছে। শাস্তি দেওয়ার আগুন দাউ দাউ করে চলছে সাদের গায়ে। দাদিমা না বললে তো জানতেই পারতো না। সাদ এবার দাদিকে জিজ্ঞেস করলো, সুফিয়া চাচিকে কিভাবে মেরেছে চাচা? দাদিমা বলতে যাবে তখনই বাড়ির সকলে ঘুম থেকে উঠে সোফার রুমে চলে আসে। সকলের সামনে দাদিমা বলল না, আর সাদও জিজ্ঞেস করলো না। তপায় সে তার পাশে বসতে নিতেই সাদ উঠে আসিয়ার কাছে গিয়ে বলল সে আর তানজিল হাঁটতে বের হবে। বলেই তানজিলকে নিয়ে সে বেরিয়ে গেল। হনন করে বের হওয়ার জন্য সাদ সেহেরের সাথে ধাক্কা খেল। আর এই দৃশ্য উপস্থিত সকলের চোখেই পড়েছে। তপা এবং জোহারা তো তেলে বেগুনে জ্বলে উঠল। জোহারা হুঙ্কার ছেড়ে বলল, সেহের বাইরে কই গেছিলে? যা রুমে গিয়ে বিশ্রাম কর। জোহারার কণ্ঠ শুনে সেহের সাদের সামনে থেকে সরে মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। সাদ পিছে ফিরে জোহারার দিকে এক পলক তাকালো। জোহারার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সাদ কি যেন ভেবে রুবাইকে ডাকলো। রুবাই সাদের সামনে গেলেই রুবাইকে সাদ ফুসুর ফুসুর করে কিছু একটা বুঝিয়ে দিতেই রুবাই ওকে ডান বলে মাথা নাড়ল। সাদ আর একবার শেহরে যাওয়ার দিকে তাকে বাইরে চলে গেল। সাদ যেতেই জোহারা এবং তপা গেল শেহরের কাছে। শেহরের তখন নিজের ঘরে কাঁথা ভাঁজ করে বিছানা ঝেড়ে নিচ্ছে। জোহারা পেছন থেকে কেসে উঠলেই শেহের কাজ ছেড়ে পিছে ফিরল। মা, আপু তুমি? ভালোই রংলীলা করতেছিস তুই, তাই না? বড়লোক ছেলে পাইলি অমনি নিজের রূপ দেখানো শুরু করলি, তাই না? অনেকটা রেগে কথাগুলো বলল তপা। তপার কথাগুলোর আগামাথা কিছুই বুঝতে পারেনি সেহের। সেহের কিছুটা অবাক হয়ে বলে, কি বলছো তুমি আপু? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ নেকা, এসব ভাব ধরছে যে সে নিষ্পাপ। দেখ সেহের, একদম নেকামি করবি না। সাদরে আমি আমার তপার জন্য ঠিক করে রাখছি। তুই যদি আবার ওদের মাঝে গন্ডগোল পাকাস তাহলে তোরে আমি মেরে তোর লাশ নদীতে ভাসায় দিব। 2 দিন ভালো ব্যবহার করেছি বলে মাথায় চড়ে বসবি নাকি? মা, তোমরা ভুল বুঝছো। আমি তো ওনাকে... ওই চুপ, কিসের উনি? আর একবার যদি তোরে সাদের আশেপাশে দেখি তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। বলে ওরা বেরিয়ে গেল। ওরা বের হওয়ার আগেই দরজার সামনে আড়িপাতা মানুষটা সরে গেল। ছি, এরা এত নিচে কি করে নামতে পারে? এরা কি ভুলে যায় উপরেও একজন আছে তাদের এসব কর্মের হিসাব চোকানোর জন্য? জাস্ট ঘৃণা ধরে গেল এদের প্রতি। বলেই নাক সিটকালো রুবাই। ও তাহলে এই ব্যাপার, এই মেয়ে তোর বউ? ও মাই গড ব্রো, আই জাস্ট কান্ট বিলিভ ইট। মেয়েটা আসলেই মাশাআল্লাহ। রুবাই, শুনলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে ব্রো, তাই ভুল করেও ওসব বলিও না। সাদ এবং তানজিলের কথা বলতে বলতে হাঁটছিল। তখন দেখলো আবিদ এদিকেই আসছে। আবিদকে দেখে সাদ হেসে ওকে সামনে আসতেই ইশারা করলো। আবিদও মুচকি হেসে সাদের দিকে গেল। এত সাত সকালে তোরা বাইরে যে? ও কিছু না, মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম। তা তুমি কোথায় গিয়েছিলে? আর কোথায়, বন্ধুদের সঙ্গে টং দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। তো এখন চলো, নাস্তার সময় হয়ে গেছে তো। হ্যাঁ চলো। আবিদ, সাদ এবং তানজিল 3জন মিলে সেহেরকে বাড়িতে চলে এলো।
বাড়িতে এসে কবিরকে দেখে সাদ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। ওনাকে সে চিনে, কিন্তু এই চেয়ারম্যানে এখানে কি করছে বুঝতে পারছে না সাদ। তখনই আসিয়া সাদের কাছে এসে সাদকে দেখিয়ে বলল, এই যে কবির ভাই, ও আমার ছোট ছেলে সাদ। আর পাশে যাকে দেখছেন ও হলো আমার মেয়ের জামাই তানজিল। আর সাদ, ও হলো তোর ছোট চাচা। এ কথা শুনে সাদ আরেকবার টাস্কি খেল। তখনই সকালের দাদিমার বলা ঘটনাগুলো সাদের মনে পড়ল। সাদ এবার স্বাভাবিক হলো, এই ভেবে যে এই লোককে দ্বারা সব সম্ভব। কিন্তু এমন নিকৃষ্ট একজন মানুষ তার ছোট চাচা হবে সেটা সাদ কখনো কল্পনাও করতে পারেনি। সাদ কবিরকে চিনতে পারলেও কবির সাদকে চিনতে পারেনি, কারণ সেদিন সাদ মাস্ক আর রোদের তাপ থেকে বাঁচাকে চোখে সানগ্লাস পরেছিল। কবির হাসি মুখে কথা বলতে এলে সাদ কবিরের সাথে কোনো কথাই বলল না। সে কবিরের পাশ কাটিয়ে পার্টিতে খাওয়ার জন্য বসল। সাদ কোনোদিনও তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চলেনি এবং আজও তার ব্যতিক্রম নয়। সাদের আচরণে কবির মুখটা গোমরা করে রইল আর বোঝার চেষ্টা করলো যে সাদ তার সাথে এমন কেন করলো। বাকিরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকার কারণে কেউ এই ব্যাপারটা খেয়াল করেনি। তবে আবিদ, তানজিল এবং আসিয়া ব্যাপারটা খেয়াল করেছে, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। আসিয়া বুঝতে পেরেছে ছেলের এরূপ আচরণ, কিন্তু তারও যে কিছুই করার নেই ভেবেই চাপা নিঃশ্বাস ফেলে অন্যদিকে চলে গেলেন। এদিকে আবিদ বেশ খুশি হলো সাদ কবিরকে এড়িয়ে গেছে বলে। সাদ খেতে বসলেই রুবাই সাদের পাশে বসলো আর খেতে খেতে ফুসুর ফুসুর করে বলে, শের তোর আশেপাশে ছিল বলে জোহরা আর তার ওই মেয়ে টপা না ঢোপা কি যেন নাম, ওরা বেশ মিসবিহেভ করেছে। এও বলেছে তারা নাকি তোর গলায় ওই তপাকে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, তাই যেন শের তোর আশেপাশে না ঘেসে। সাহস কত দেখেছিস? সাদের মুহূর্তেই রেগে উঠল। চামচাটাকে এত শক্ত করে ধরলো সেটা বাঁকা হয়ে গেল। সাদ দাঁতে দাঁত চেপে বলল, ওরা বলেছে না সেহের আমার আশেপাশে ঘেঁষলে ওরা সেহেরকে ছেড়ে কথা বলবে না। ওকে ডান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সেহের না ঘেঁষলেও আমি সারাক্ষণ ওর সাথে আঠার মতো লেগে থাকবো, দেখি কার কেমন ব্যথা হয়। ধুর বাদ দে তো, শুধু শুধু ঝামেলায় জড়ানো উচিত হবে না। ঝামেলা? তুই বলছিস এই ঝামেলার কথা? ওদের সমস্যা কি সেহেরকে নিয়ে? পাইছেটা কি ওরা সেহেরকে? হাতের পুতুল নাকি শোপিস যে যা ইচ্ছা সেভাবে ইউজ করবে, অত্যাচার করবে? একটারে যদি আমি শায়েস্তা না করতে পারি তাহলে আমার নামও সাদ বিন সাবরান নাম মনে রাখিস। ভাই কোথায় যেন পুরতাছে, এর মানে আমি যা ভাবছি তাই ঠিক হলো? ব্রু কুচকে কিছুটা খুঁচিয়ে প্রশ্নটা করলো রুবাই। রুবাইয়ের কথার মানে বুঝতে পেরে সাদ আমতা করে কথা ঘুরিয়ে ফেললো। কথা ঘুরানোর আগেই রুবাই বলে উঠল, এবার আমি পুরোপুরি শিওর তোর আর শেরের মধ্যে কিছু একটা চলছে। এ কিন্তু তখন আমি এভাবে বলা ওই রকম দিয়ে করেছিস, আবার এখন কথা ঘুরিয়েছিস। ভাই এতটাও বোকা ভেবো না, বোকা হয়ে এত বড় অফিস সামলাই না। তবে যাই বলো, ভাবি মানতে আমার আপত্তি নেই। ক্যারি অন ব্রো, সব রকম হেল্প করতে প্রস্তুত আছি। হেসে উত্তর দিল রুবাই। সাতও হাসলো। এর মাঝে তানজিল বলে উঠল, কি ব্যাপার, তুই ভাই বোন মিলে কি এত বলছো? আর কি, ভাইয়ের প্রেম কাহিনী শুনি। ও রিয়েলি? কিরে সাদ, তোরা শেহরের বিয়ের কথাটা বলে দিলি? এবার সাদ পড়ল মহা মুশকিলে। রুবাই চোখ বড় বড় করে বলল, বিয়ে মানে? ওদের বিয়ে হয়ে গেছে আর আমি জানি না? কিভাবে কি হলো? সাদ এবার কপট রেগে তানজিলের দিকে তাকালো। সাদ চাইছিল না রুবাই তাদের বিয়ের বিষয়টা জানো, কিন্তু শেষমেশ ফাঁস হয়েই গেল। রুবাই তো এখন পুরো জ্বালিয়ে খাবে। সাদ কপট রেগে বলল, মুখটা না খুললে বেশি ভালো হতো। আমি কি জানতাম নাকি তুই বিয়ের কথা বলিসনি? এই তোমরা থামো, আগে আমাকে সব হিস্ট্রি খুলে বলো। আর ভাই তুই কিনা বোনকে বাদ দিয়ে শেষমেশ এর সাথে সব শেয়ার করলি আর বোনটাকে পর করে দিলি। দেখ আপু, যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না। এর মাঝে আসিয়া ধমক দিয়ে বলে, খাওয়া ছেড়ে কিসের এত কথা বলিস তোরা? চুপচাপ খা। এবার কারোর মাঝে কোনো কথা হলো না। সকলে খাওয়ায় মনোযোগ দিল। তপা তো বারবার সাদের কাছে ঘেঁষার চেষ্টা করছে। সাদ বরাবরই তাকে এড়িয়ে চলছে। তপা খুবই উশৃঙ্খলভাবে চলাফেরা করে, যা একদমই দৃষ্টিকটু। সাদ তো ভাবছে রাগের মাথায় কখন কি বলে ফেলে। খাওয়ার পরপরই সাদ রুবাইকে সবটা সুন্দরভাবে খুলে ফেলতেই রুবাই সাদকে আশ্বাস দেয় সেহেরকে দ্রুত তারা এই নরক থেকে মুক্ত করবে।
এদিকে সেহেরকে সাদ একবারের জন্য রুম থেকে বের হতে দেখল না। এতে সাদের মনটা খারাপ হয়ে রইল। উপায় না পেয়ে সাদ রুবাইকে বলতে বলতেই রুবাই সাদকে নিয়ে সেহেরের রুমে চলে গেল। সেহের তখন একটা উপন্যাসের বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু কঠিন শব্দ তাকে বারংবার বিচলিত করে ফেলেছিল। কারো আসার উপস্থিতি টের পেতেই সেহের বই থেকে চোখ সরিয়ে রুবাইয়ের দিকে তাকায়। রুবাই পাশে থাকা মানুষটাকে দেখে সেহের অজানা কারণে শিউরে উঠল। সেহের চটজলদি মাথা ওড়না পেঁচিয়ে পরিপাটি হয়ে বসল। কোনো ছেলে মানুষ দেখে একটা মেয়ের এভাবে তাড়াহুড়ো করে মাথায় ঘোমটা পড়ার দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর, যা সাদকেও সমানভাবে মুগ্ধ করে ফেলল। সাদ আপন মনে এলোমেলোভাবে একটা ছন্দ পড়ল। এই মায়াবিনী, আর কত ভাসবো তোমার ওই কাজল ভেলা রাখিতে, আর কত মুগ্ধ হব তোমার মলিন হাসির রূপকথায়। রুবাই মুচকি হেসে বলল, সামনে তো ঈদ, তাই আমরা আজ সকলে মিলে শপিং করতে শহরে যাব। জলদি রেডি হয়ে নাও। আপনারা যান না আপু, আমি যাব না। সেহেরের জবাবে সাদ মুহূর্তেই রেগে পড়ল। কেন যাবে না? সাদের কণ্ঠে রাগ স্পষ্ট। সাদের এমন রূপে সেহের কিছুটা ভয় পেল। সেহের আমতামতা করে বলল, আসলে আমি বেশি দূর জার্নি করতে পারি না, আর আমি এমনিতেও সেকে কিছু বলতে না দিয়ে সাদ রুবাইয়ের উদ্দেশ্যে বলল, আপু তুমি রুমের বাহিরে যাও, আমি ওকে রাজি করাচ্ছি। আমিও দেখে ছাড়বো ওর এসব এক্সকিউজ কই থেকে আসে। মানে আপু কোথায় যাবে? আপু কোথাও যাবে না, প্লিজ। তো আফসোস, সেহেরের কথাগুলো শোনার আগেই রুবাই বাইরে এসে দাঁড়িয়ে থাকলো। বাকিরা সবাই শপিং করার জন্য রেডি হচ্ছে, তাই জোহরা এবং তপার এদিকে আসার কোনো চান্স নেই। সাদ পিছে তাকিয়ে বিছানায় হাত রেখে সেহেরের দিকে ঝুঁকতেই সেহের জলদি কিছুটা পিছিয়ে সরে গেল। সেহেরের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। দেখুন, আপনার মধ্যে উল্টাপাল্টা ভাবনা থাকলে আগেই বলে রাখছি, এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো। বাব্বা, এই তেজটা আমাকে না দেখিয়ে তোমার ওই বাপ, সৎমা আর ছ্যাঁচড়া বোনটাকে দেখালে তো বেশি উপকার হতো। আমি যাকে ইচ্ছা তাকে তেজ দেখাবো, আপনার কি? আমার অনেক কিছু, বিকজ ইসলামের রীতিতে তোমায় আমি বিয়ে করেছি। সো নাও আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, কোনো পরপুরুষ না। তাই তোমার উপর আমার সম্পূর্ণ রাইট আছে। তো রাইট আছে দেখে কি যা ইচ্ছা তাই করবেন? ইয়েস, আমি সাদ বিন সাবরান নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দেই। এখন থেকে যদি তোমার ওই বোন বা মা তোমাকে কিছু বলতে আসে, তুমি যদি তাদের কথা প্রতিবাদ না করো তাহলে কি? ব্যাখ্যা জানতে চেও না, নিজেই ঝামেলায় ফাঁসবা। এখন যা বললাম তা করো, জলদি রেডি হও, নয়তো। বলেই সাদ সেহেরের দিলকে আরও এগিয়ে গেল। সেহের ভয়ে আরও পিছে গিয়ে অস্পষ্ট সুরে বলল, আমি যাব এখন, আপনি ঘর থেকে বের হন। সাদ সোজা হয়ে দাঁড়ালো আর সেহের যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাদ সেহেরের দিকে তাকে একটা চোখ টিপ মেরে ঘর থেকে বেরিয়ে গেল। এই সাদ যে কী জিনিস সেহের আজ হাড়ে হাড়ে টের পেয়েছে, কিন্তু এখন সেহের নিজেই অবাক হলো। কই, আজ অবধি তো মঞ্জু ছাড়া কারোর সাথে সে এমনভাবে কথা বলেনি। সাদের সাথে কি করে এমন স্বাভাবিকভাবে কথা বলল সেহের বুঝতে পারল না। সাদ সেহেরের স্বামী বলে নাকি সাদকে আলাদা ভরসা করে বলে, কিন্তু তাদের বিয়েটা তো অস্বাভাবিকভাবে হয়েছিল। তাহলে সাদ কি করে সবটা মেনে নিল? সেহের তো ভেবেছিল সাদ তাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে এসেছে, কিন্তু এখন তো সাদের কর্মকাণ্ডে তার সব ধারণা বদলে গেল। না, সাদ আসলেই এই বিয়ে মেনে নিয়েছে কিনা তা সেহেরের জানতে হবে। সেহের সাদকে তা জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিয়ে রেডি হওয়া শুরু করলো। অবশেষে সকলে একসাথে বেরিয়ে রিক্সায় চড়ল। গ্রামের ভেতর অটোরিকশা ছাড়া আর কিছুই চলে না। বাজারে এসেই ওরা রিক্সা থেকে নেমে হেঁটে রাস্তার মোড়ের দিকে রওনা হলো। দাদিমা আর চাচি বাড়িতে থেকে গেছেন, কারণ তাতে দুজনের একজনও জার্নি করতে পারে না, আর দাদিমার পক্ষেও সম্ভব না এই শরীর নিয়ে জার্নি করা। রাস্তার মোড়ে আসতেই একটা বড় মাইক্রো দেখতে পেল সবাই। সকলেই যে যার সিটে বসতেই তপা এক জায়গায় বসে পড়লো সাদের জন্য জায়গা খালি রেখে। কিন্তু সাদ তপার পাশে না বসে একেবারে পেছনে সেহেরের পাশে গিয়ে সেহেরের গা ঘেঁষে বসলো। রিমন আবিদের ফোনে গেম খেলছিল আর সেহের তাই দেখছিল। পাশে কেউ গা ঘেঁষে বসায় সেহের কিছুটা নয় বরং অনেকটা শিউরে উঠেই তার বাম পাশে তাকালো। সাদ এমন ভাব ধরে সামনে তাকিয়ে আছে যেন কিছুই জানে না। সেহের কিছু বলতে পারল না, কারণ তপা তাদের দিকেই অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেহের সাদকে কি বলে সরাবে সেটাই বুঝে উঠতে পারছে না সে। সেহেরের অস্বস্তিতে অবস্থা খারাপ।
কে জানতো সাদ এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। সেহের আগে জানলে সে জানালার পাশে বসতো, রিমনকে বসাতো না। কিছুক্ষণের মাঝেই গাড়ি স্টার্ট দিল। সাদ সিটের সাথে হেলান দিয়ে এক মনে ফোন টিপছে, আর সেহের মূর্তির মতো বসে আছে। সেহের বারবার খোঁজাচ্ছে সাদকে সরানোর জন্য। এদিকে রিমন গেম খেলতে খেলতে সেহেরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। বাকিরা যে যার মতো আছে। সাদ এবার বিরক্তি নিয়ে সেহেরের দিকে তাকালো এবং বলল, কি সমস্যা? সেহের ফিস ফিস করে বলল, আমার থেকে সরে বসুন, আমার অস্বস্তি হচ্ছে। সাদ হেসে সেহেরের সাথে আরও লেগে বসলো। এবার সেহের নিজের চোখগুলোকে দ্বিগুণ বড় করে ফেলে। সাদ আবারও মুচকি হেসে বলে, এমনভাবে চোখ বড় করেছো যেন চোখ খুলে হাতে চলে আসবে। এবার সেহের সাদকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাদ এক চুল পরিমাণও সরল না। সেহের এবার অসহায় দৃষ্টিতে তাকালো। সাদ তো মুচকি মুচকি হেসেই চলেছে। সেহেরকে জ্বালাতে তার ভীষণ ভালো লাগছে। প্লিজ বুঝুন। কি বুঝবো? আমার সত্যি অস্বস্তি লাগছে। তো আমি কি করতে পারি? সরে বসুন। নো ওয়ে বলে সাদ আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেহের কি মনে করে রিমনকে আলগা করে মাঝে বসিয়ে দিয়ে জানলার পাশে চলে গেল। রিমন ঘুমের ঘরে কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। সাদ এটা দেখে অবাক হয়ে তাকালো। সেহেরের পেটে পেটে এই ছিল। ভাবতেই সাদের চোয়াল শক্ত হয়ে গেল। আর কিছু না বলেই গাল ফুলিয়ে বসে রইল। সেহের তাকিয়ে দেখলো রাগে সাদের ফর্সা চেহারা লাল হয়ে আছে। এ দেখে কেন জানি না সেরের বেশ হাসি পেল। সাদ হঠাৎ তার সাথে এমন করে চিপকালো কেন? এই বিদেশির মতলব কি? আচ্ছা, কোনোভাবে কি সাদ এই বিয়েটা মেনে নিয়েছে? মেনে না নিলে এমন অধিকার তো দেখাতো না। ভাবতেই সেহেরের মনে শীতল হাওয়া বয়ে গেল। পরক্ষণে আবার ভাবলো, সাদ তো একবারও মেনে নিয়েছে বলে স্বীকার করেনি। যদি তার ভাবনা ভুল হয়তো। আর সেহেরের জীবনটারই যে কোনো গ্যারেন্টি নেই। তার মতো মেয়েকে সাদ কেন মেনে নিবে? সেহেরের জীবন কাহিনী শুনে করুণা দেখাচ্ছে না। সেহের আর ভাবতে চায় না তাকে নিয়ে। ভেবেই সেহের চাপা দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 50 মিনিট পর সকলে নরসিংদীর একটা শপিং মলে আসলো। রুবাই আর আসিয়া তো ধুমসে শপিং করছে। এদিকে দিয়ে তপা আর জোহারাও কম না। তপা ওয়েস্টার্ন ড্রেস নিতে গেলে কবির বাধা দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এসব ছেঁড়া জামা কাপড় আমার টাকায় নিতে পারবি না, ভিখারিনীর বাচ্চা। কবিরের কথায় তপা মেজাজ দেখাতে গিয়েও পারল না, কারণ কিছুটা সামনে সাদ দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকাচ্ছিল। তপা সাদকে দেখে কবিরের পাশ কাটিয়ে সরে এসে সাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাদ সানগ্লাসের ভেতর দিয়ে তপাকে একবার দেখে অন্যদিকে সেহেরের দিকে তাকালো। সে আপাতত এক কোনায় রিমনকে নিয়ে দাঁড়িয়ে আছে। তপা নিজে থেকে বলা শুরু করলো, সাদ দেখো, আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, প্লিজ কিনে দাও না। সাদের মন চাচ্ছে তপাকে কয়েক হাত চড় মারতে। তার উপর কিসব ড্রেস দেখাচ্ছে যা সাদের একদম অপছন্দ। সাদ নিজের রাগ দমিয়ে পড়ল, তোমার বাবা অথবা মাকে বলো। আরে বাবা কিনে দিচ্ছে না, তাই তো তোমাকে বললাম। প্লিজ সাদ, আমায় এটা কিনে দাও। কাউকে কিছু বলার আগে ম্যানারলেসটা শিখো। আমি তোমার থেকে প্রায় অনেক বড়, তাও এইটুকুন একটা মেয়ে হয়ে আমার নাম ধরে ডাকছো তো ডাকছই, আবার তুমি সম্বোধন করছো। লাজ লজ্জা কি নেই নাকি? তোমার মা বড়দের সম্মান কিভাবে দিতে হয় সেটা শিখায়নি? লজ্জা শরম থাকলে এখনই তোমার এই ডিসগাস্টিং ড্রেস থেকে সরে যাও, নয়তো এই সাদ কি জিনিস হাড়ে হাড়ে বোঝাই দিব, ইডিয়েট। সাদের ধমক তপাই প্রথম শুনল। সে ভয় পেয়ে অন্যদিকে চলে গেল আর মনে মনে সেহেরকে গালিগালাজ করতে লাগলো। সেহেরের আশেপাশে থাকলে কিছু না, আবার সে কাছে গেলেই দোষ। এদিকে তপাকে দেখে সাদের চ্যালেঞ্জের কথা মনে পড়ে গেল। সে দ্রুত পায়ে হেঁটে সেহেরের পাশে গিয়ে দাঁড়ালো এবং সেহেরের হাত ধরে সেহেরকে 3 পিস দেখাতে লাগলো। জেঠু আর কবির বাইরে আছে, তাই তারা সাদের এহেন কাণ্ড দেখতে পারেনি। কিন্তু এখানে উপস্থিত সকলেই সাদের কর্মকাণ্ড অবাক হয়ে দেখছে, একমাত্র তানজিল পাতে। রুবাই তো ভাবতেই পারেনি তার ভাই এত চালু হবে। জুবাইর আসিয়ার সামনে এসে ফিস ফিস করে বলতে লাগলো, তোমাদের ছেলে কি হলো বলো তো? তুমি এত করেও করে কোনো মেয়ের সাথে লাইভ করিয়ে দিতে পারবা না, আর এই ছেলে কিনা সেহেরের হাত ধরেছে। বিষয়টা আমিও বুঝতে পারছি না গো, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সাদের দিকে তাকিয়ে বলল আসিয়া, বাস্তবে ফিরে আসো, এটা কোনো স্বপ্ন নয়।
তোমার ছেলের পেটে পেটে কি চলছে দেখো গিয়ে, আমার তো সুগার বেড়ে যাচ্ছে। আরে দূর, হয়তো শহরের সম্পর্কে জানতে পেরেছে, তাই হয়তো এমন করছে। চিন্তা করো না, সব ঠিক আছে। ওদিকে তানজিল হেসে রুবাইকে বলল, জান অবাক হলে? অনেকটা। সাদের দিকে তাকিয়েই বলল। এদিকে জোহারা আর তপা রেগে আগুন হয়ে আছে। সকলে দেখছে, হাত ছাড়ুন, এ কেমন অসভ্যতামি। সাদা 3 পিস দেখতে দেখতে বলল, আমার ইচ্ছা, আমি আমার বউয়ের হাত ধরেছি, তাতে তোমার কি? চুপচাপ দাঁড়িয়ে থাকো আর আমায় ড্রেস দেখতে দাও। সেহের নানাভাবে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাদের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। প্রতি রোজার ঈদেই সেহেরের নতুন জামা কিনে দিত কবির, কিন্তু এবার কোরবানি ঈদে একটা না দুইটা না একেবারে 5টা দামি দামি 3 পিস কিনে দিয়েছিল সাদ। যদিও সাদ গোপনে পেমেন্ট করেছে, কিন্তু সকলে জানেই রুবাই সেহেরকে এগুলো উপহার দিয়েছে। 5টাই সাদ নিজে পছন্দ করে দিয়েছে। নিজের পছন্দের প্রিয়জনকে উপহার দেওয়াটা সত্যি অনেক সুখ দেয়, যেমনটা স্বাদ পাচ্ছে। সে একদমই নিতে চায়নি, কিন্তু আশিয়া এবং জুবাইয়ের জোড়াজুড়িতে সেহের এগুলো নিতে বাধ্য হলো। কিছুক্ষণ পর জেঠু এবং কবির আসলেন। তারা আসতেই সকলে বেরিয়ে গেল। এতক্ষণ জোহারা এবং তপা সেহেরকে নিয়ে সকলের দরদ চুপচাপ দেখছে আর লুচির মতো ফুলছে। ভদ্রতার খাতিরে না কিছু বলতে পেরেছে আর না সহ্য করতে পেরেছে। তপার তো সেহেরকে একদম খুন করে দিতে ইচ্ছে করছিল। যাওয়ার সময়ও সেহেরের গা ঘেঁষেই স্বাদ বসলো। এবার রিমন সেহেরের পাশে নেই, সে সামনে আবিদা ভাইয়ের সাথে বসেছে। এবার সেহের পড়েছে বিপাকে। সেহের যত সরে এসেছে ততই স্বাদ সেহেরের দিকে ঘেঁষে বসেছে। চাপতে চাপতে একসময় গাড়ির জানালার সাথে আটকে গেল সেহের। পেছনে সিটে সেহের এবং সাদ ছাড়া কেউ নেই, তাই তো স্বাদের সাহস বেড়েছে। সেহের ফিসফিসিয়ে স্বাদকে সরতে বললেই স্বাদ বলে ওঠে, তুমি যত তোমার থেকে সরতে বলবো আমি তত তোমার কাছে চলে আসব। এখনো তো দেখোনি সাদের খেল, আস্তে আস্তে এসব বুঝবা। সেহের এবারও করুণ চোখে তাকালো স্বাদের দিকে। স্বাদ সেহেরের দৃষ্টি পাত্তা না দিয়ে ফোনের দিকে মনোযোগী হলো। সেহের বাইরের দৃশ্য দেখতে দেখতে এক সময় ঘুমিয়ে গেল। সেহেরকে ঘুমোতে দেখে স্বাদ ফোন রেখে সেহেরের মাথাটা নিজের কাঁধে রেখে সামনে ফিরালো। গ্রামে ফিরতে ফিরতে মাগরিবের আজানও শেষ হয়ে গেল। গ্রামে ফিরে রিক্সা করে বাসাতে চলে আসলো। দেখো, এই সেহেরটারে আমার একদম সহ্য হইতেছে না। এই মাইয়া সব সময় ওই স্বাদের লগে চিপকায় থাকে। আপনি জলদি ওরে কিছু করেন। এই চুপ করবি, এমনই মন মেজাজ ভালো না। আর তুই আসস আজারে কথা দিয়ে কানের মাথা খাইতে। কয়বার কমু এইসব বালের কথা নিয়ে আমার সামনে আসবি না। ওই মায়া জাহান নামে যাক, আমার কি? আমার 1 লাখ টাকা পাইলেই হলো। আর এই জহেররা, আরেকবার যদি তুই বালের প্যানপানিন করছস তাহলে তোরেও ওই মায়ের ফকিনির মায়ের মতো মায়েরা জবাই দিমু। আমারে চিনস? বলেই হনহন করে কবির বাহিরে চলে গেল। আর জোহারা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রাতে স্বাদের ঘুম আসছিল না, বিধায় রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটাহাঁটি করছিল আর একটা ফিল্ম নিয়ে ফোন ঘাঁটছিল। তখনই চেঁচামেচি শুনতে পায় সে। রেলিংয়ের ধারে আসতেই কবির এবং জোহারার সব কথা সে শুনতে পেল। বেশ রাত হওয়ায় এখন প্রায় সকলেই ঘুমে কাল। সাদ সব শুনে তার মাথায় অনেকগুলো প্রশ্ন ভনভন করতে লাগলো। কবির কোন 1 লাখের কথা বলল? আর কবির এও কেন বলছে সে সেহেরের মাকে মেরে ফেলেছে? না, এদের মধ্যে এখনো অনেক রহস্য লুকানো আছে। এইসব রহস্য ভাবতে ভাবতে সাদের নির্ঘুম রাত কেটে গেল। শেষ রাতে গিয়ে সাদ ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো সেহের ফজরের সময় উঠে পড়ে, অজু করে ঘরে ঢুকতে নেয়। তখন কি মনে করে সে রিমনের ঘরের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে রিমনের ঘরের দিকে এগিয়ে দরজায় হাত দিতেই দেখলো দরজা ভেজানো। সেহেরের কি যেন হলো, সে ভেতরে ঢুকে পা টিপে টিপে বিছানার পাশে চলে গেল। স্বাদ গভীর ঘুমে আচ্ছন্ন, ডান পাশে কাত হয়ে ঘুমাচ্ছে সে। সিলিং ফ্যানের বাতাসে সাদের কপালের চুলগুলো মৃদু নড়ছে। ঘুমন্ত চেহারায় সাদকে বড্ড নিষ্পাপ দেখাচ্ছে, একদম বাচ্চা বাচ্চা। কে বলবে এই ছেলেটাই গতকাল সারাটা দিন সেহেরকে জ্বালিয়ে মেরেছে। সেহেরকে সাদকে ডাকতে ইচ্ছে করলো না, কিন্তু ফজরের বার্তা হয়ে গেছে বিধায় সেহেরের সাদকে তুলতে হবে। ডাকতে গেলে সেহেরের অস্বস্তিও লাগছে। নিজের মনের সাথে কিছুক্ষণ যুদ্ধ করে অতি নম্র স্বরে সাদকে ডাকলো, এই যে শুনুন। সাদের কোনো হুঁশ নেই, সে যে ঘুমে বেহুশ। সেহের আবার ডাকলো,
কিন্তু তাতেও সাদের হেলদোল নেই। সেহের এবার সাদের কাঁধে হাত দিয়ে ঝাঁকালো। এখানেই ঝামেলা হলো। সাদ সেহেরের হাত শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে গেল। সেহেরের সাদ জড়ানোর সময় সেহের কিছুটা অপ্রস্তুত ছিল, যার ফলে সে গিয়ে পড়ল সাদের উপর। সেহের মাথাটা সরিয়ে ফেলার কারণে সাদের মাথার সাথে বাড়ি খায়নি। সেহের চোখ বড় বড় করে সাদের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, কি শক্তি বিদেশের, ঘুমের মাঝে এত শক্তি আসে কোথা থেকে? কি এমন খায় যে হাতির মতো শক্তি তার, আল্লাহ মালুম। হঠাৎ কি মনে করতেই সেহের নিজের হাত মোচড়াতে থাকে সাদের থেকে ছাড়ানোর জন্য। কেউ এভাবে দুজনকে দেখে ফেললে মিহা কেলেঙ্কারি ঘটে যাবে। সাদের উপকার করতে গিয়ে সে নিজের ফ্যাসাদে বেশ ভালোভাবেই পড়েছে। এজন্যই বলে কারো ভালো করতে নেই, নয়তো নিজেই মারা পড়বে। সেহেরের হাত মুচড়ামুচড়িতে সাদের ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ থাকা অবস্থায় তার ব্রুজোড়া কুঁচকে গেল। সাদের চেহারা দেখে যে কেউ ধরতে পারবে সাদ এখন অত্যন্ত বিরক্ত। সেহেরও সাদের অভিব্যক্তি বুঝতে পারল। সাদ পিটপিট করে চেয়ে দেখলো এক নারী মূর্তি কেমন ছটফট করছে। তার ঘরে মেয়ে ভাবতেই সাদ লাফ দিয়ে উঠে বসলো। আবছা আলোয় সেহেরকে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি আমার ঘরে কি করছো? সেহের লজ্জায় মাথা নত করে ফেলল আর উঠে দাঁড়ালো। সেহেরের লজ্জার কারণ বুঝতে পারল না সাদ, তাই একই প্রশ্ন আবারও করলো। সেহের আমতা আমতা করে বলল, নামাজের জন্য ডাকতে এসেছিলাম আপনাকে, কিন্তু আপনি। আরও কিছু বলতে গিয়ে সেহের মুখে হাত দিল। সাদ আবারও ভ্রু কুঁচকে বলল, আমি তো ঘুমিয়েছিলাম, আমার আবার অপরাধ কি? সেহের কিছু না বলে চলে যেতে নিলে কিন্তু সাদ পেছন থেকে সেহেরের হাত ধরে সেহেরকে আটকালো। তারপর দুষ্টু হেসে বলল, ও বুঝতে পেরেছি, বিয়ে হয়েছে কিন্তু আমরা আলাদা, সেটাই বলতে এসেছো তাই তো? সমস্যা না, চলো একসাথে এই চুপ, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এগুলো কি ধরনের অসভ্যতামি? বলেছি না আপনাকে নামাজের জন্য ডাকতে এসেছি, কিন্তু আপনিই তো আমার হাতকে কোলবালিশ বানিয়ে রেখেছিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। আমি হাতকে কেন কোলবালিশ করলাম? তোমাকে করলে তো। আবার চোখ গরম করে কথা বলল সেহের। সেহেরের তেজ দেখে সাদ হু হা করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, জানো, আজ অবধি মা ছাড়া কারো সাহস হয়নি আমাকে এভাবে চোখ গরম দেখানোর, কিন্তু দেখো আজ তুমি করলে। যেখানে সবাই তোমাকে নিষ্পাপ বলে অত্যাচার করে, তাই তো বলি তুমি আমার বউ হলা কিভাবে? নিশ্চয়ই তুমি আমার উপরে যাওয়ার মতো মেয়ে। বলেই আবার হাসতে থাকলো। এবার সেহের লজ্জায় লাল হয়ে গেল। সাদের মুখে বারবার বউ ডাকটা সেহেরকে অস্থির করে দেয়। সেহের কোনো কথায় উত্তর না দিয়ে বলে, ছাড়ুন, আমার যেতে হবে। আচ্ছা ছাড়বো, তবে এক শর্তে। কি? চোখ বড় বড় করে বলল সেহের। দুজন একসাথে নামাজ আদায় করব। জানো, আমার খুব ইচ্ছা বউয়ের সাথে নামাজ পড়ার। সেহেরের গাল জ্বলে উঠল। না চাইতেও সাদের শর্তে সেহের রাজি হয়ে গেল, কিন্তু বাসার মানুষকে নিয়ে সেহের খুব ভয়। সেহের আমতা আমতা করে বলে, কেউ যদি রুমে চলে আসে তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, দাদিমা আর জেঠুরা তো ওই বাড়িতে, আর এই বাড়ির কেউই তো ফজরে ওঠে না, চিন্তা করিও না, কেউ কিছু বুঝবে না। আচ্ছা তুমি জায়নামাজের ব্যবস্থা করো, আমি চট করে অজুটা করে আসছি। বলেই সাদ ওয়াশরুমে চলে গেল। সাদ যেতেই সেহের যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেহের এখনো জানে না সে বিয়েটাকে মানতে পেরেছে কিনা, কিন্তু সাদকে সে অত্যন্ত ভরসা করে, কিন্তু কেন তা সে জানে না। সাদের মাঝেই যেন তার সবচেয়ে নিরাপদ স্থান, যেখানে তার কেউ ক্ষতি করতে পারবে না। সেহের তাদের বিয়ের কথা ভাবতে ভাবতেই তপার ঘরে গিয়ে 2টা জায়নামাজ নিয়ে আসলো। জায়নামাজ 2টা বিছিয়ে দিতেই সাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তাওয়ালে হাত দিয়ে মুখ মুছে মাথায় টুপি দিয়ে সে সেহেরের পাশে জায়নামাজে দাঁড়ালো। দুইজন একসাথে নামাজ আদায় করলো। সেহের মোনাজাতে আল্লাহ তাআলার কাছে বলল, হে মাবুদ, আমি জানি না আপনি কি করতে চান, আমার ভাগ্যে কি লেখা আছে, তবে আমি আমার সুসময়ের অপেক্ষায় রইলাম। বিয়ে নিয়ে আপনি আমার মনের সকল দ্বিধাবোধ দূর করে দিন। আমার পাশের মানুষটাকে আপনি হেফাজতে রাখুন। তার মতো ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আপনি বিদেশিকে ফেরেশতা হিসেবে আমার কাছে পাঠিয়েছেন। আমি ইনশাআল্লাহ তার যত্ন করব। আমার মাকে আপনি জান্নাতবাসী করুন, আমিন। বলেই মোনাজাত শেষ করলো সেহের। এদিকে সাদ মোনাজাতে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছে। আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া। জানি না আমি আমার জীবনে কোনো মহাকাজ করেছিলাম যার জন্য আপনি আমার জন্য এমন উত্তম জীবন সঙ্গিনী দিয়েছেন। তাকে আমি ভালোবেসে ভুল করিনি,
সে সত্যি আমার স্ত্রী হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। আপনি আমায় তৌফিক দান করুন মাবুদ, যাতে আমি আমার স্ত্রীকে সুখে এবং সুরক্ষিত রাখতে পারি এবং অপরাধীদের শাস্তি দিতে পারি। আপনি যে সকল কিছুর ঊর্ধ্বে আমার জীবন সঙ্গিনীর হেফাজত করুন। আমি তার কল্যাণ কামনা করি, আমিন। সাদও তার মোনাজাত শেষ করল। দুজনের নামাজ শেষ হতেই সেহের জায়নামাজ দুটো গুছিয়ে নিল। সাদ মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে। সারা রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে। প্রচুর মাথা ব্যথা হচ্ছে তার। সেহের জায়নামাজ নিয়ে রুম থেকে বের হতে নিবে তখনই সাদ তাকে ডাকলো এবং মৃদু সুরে বলল, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে? কফি তো নেই, চা আছে, খাবেন? না থাক, লাগবে না, তুমি যাও। বলেই মাথা ধরে চোখ বুজে বসে রইল। সাদের ভাবভঙ্গি সেহেরের ভালো লাগলো না। সেহের কিছুটা এগিয়ে গিয়ে বলল, মাথা ব্যথা করছে আপনার? ঠিক মতো ঘুম না হওয়ার কারণে ব্যথা করছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ুন, দেখবেন মাথা ব্যথা আর থাকবে না। তো জগিং কে যাবে? জগিং যে কোনো সময়ই যাওয়া যায়, শেষ বিকেলেও জগিং করা যায়। আপনি ঘুমানোর চেষ্টা করুন, মাথা ব্যথা নিয়ে জগিংয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না। সেহেরের কথায় সাদ সম্মতি জানালো। সে একটা বালিশ কোলে নিয়ে শুয়ে পড়ল চোখ পুচে। সেহের কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল এবং অতি সাবধানে দরজাটা ভিজিয়ে তপার ঘরের দিকে চলে গেল। রিমন এখনো ঘুমোচ্ছে দেখে সেহের একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাগ্যিস বাড়ির কেউ ঘুম থেকে জাগেনি। সেহের জায়নামাজ 2টা ওয়ার্ড্রপে রেখে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। আধো আধো আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে তাদের আনন্দের অনুভূতি। একটা মানুষ যেমন ফুরফুরে মেজাজে থাকলে গান ধরে, তেমনি পাখিরাও তাদের আনন্দটাকে গান দিয়ে প্রকাশ করে। সেহের বড্ড ভালো লাগছে প্রকৃতির বন্ধুত্বপূর্ণ সকালটা। একেই তো সুন্দর স্নিগ্ধময়ী সকাল। শহরের মতো এখানে নেই কোনো দূষণ ভরা বায়ু, সবটাই প্রকৃত। সেহের ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। হঠাৎ তার মনে পড়ে গেল কিছু কথা। সে কিভাবে সাধের সাথে এতটা স্বাভাবিক হয়ে যায় সেহের নিজেও জানে না। যেখানে বড়দের সাথে চোখ তুলে কথা বলার সাহস পায় না, সেখানে সাধের সাথে কিভাবে কি, কেন ভয় পায় না সে সাদকে? এই প্রশ্নগুলো তার অজানাই রয়ে গেল। সূর্য অনেকটাই উঠতেই সেহের নিচে নেমে পড়ল। সকাল সকাল 3 ভাই মিলে গিয়েছে গরুর হাটে। আগামীকাল ঈদ, তাই তারা আর দেরি করেনি। 3 ভাই মিলে বিরাট আয়োজন করবে। এদিকে বৃষ্টির দিন বেধায় চাচি আর সকলের জন্য খিচুড়ি রাঁধছে। বৃষ্টির দিনে খিচুড়ি আর আচার পুরোই জমে ক্ষীর। বাড়ির বড় ছেলেরা বের হতেই সকলেই টুকটাক কাজ করতে লেগে পড়ে। এদিকে সাদ ঘুম থেকে উঠল 10টা বাজে। প্রায় 5 ঘন্টা ঘুমিয়েছে সে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রুবাই, তানজিল, সেহের সহ আরেকটি মেয়ে হাটটা বসিয়েছে। তাদের আড্ডায় আবিদও উপস্থিত, কিন্তু সেহেরের পাশে বসা মেয়েটিকে সাদ চিনতে পারল না। সেসব বিষয় না ভেবে সাদ সিঁড়ি বেয়ে নিচে আসলো। দাদিমা দূর থেকে সাদকে দেখতেই বলে উঠল, আমার নায়কের ঘুম ভাঙিসনি? দাদিমার কথায় সকলে সিঁড়ির দিকে তাকালো। সাদকে দেখে মঞ্জু হাঁ হয়ে গেল আর সেহেরকে খুঁচিয়ে ফিসফিস করে বলল, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? কোন মুভির হিরো? সেহের উত্তর দিল না। কেন জানি না, সাদকে দেখলেই সেহেরের কথাগুলো গলায় এলোমেলো হয়ে আটকে যায়। সাদ দাদিমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তাদের আড্ডার দিকে গিয়ে বসল। রুবাইয়ের পাশে সাদ বসতেই সাদকে কনুই দিয়ে গুতা মেরে বলল, বইয়ের পাশে না বসে আমার পাশে বসলি কেন? তুমি কি ভুলে যাও আমাদের বিয়েটা গোপন? রুবাই জিহ্বায় কামড় দিয়ে বলল, আসলেই তো, সরি। পর মুহূর্তে দাদি চেঁচিয়ে বলে উঠল, কই গেল মেজো বউ? আমার নায়কের না খাওয়াইয়া রাখবা নাকি? আসিয়া রান্নাঘর থেকে মৃদু জোরে বলে উঠল, আসছি মা, আপনি আপনার নায়ককে ডাইনিংয়ে আসতে বলুন। সাদ তার মায়ের কথা শুনে কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে ডাইনিংয়ে চলে গেল। এদিকে মঞ্জু মুখটা ছোট করে ফেলল সাদ চলে যাওয়াতে। সেহের মঞ্জুর এরূপ অবস্থা দেখে ভ্রুকুচকে বলে, কি হলো, মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? উনি চলে গেল কেন? আর দাদি কি নায়ক নায়ক লাগিয়ে রেখেছেন? নামটা বললে কি হতো? কেন, নাম জেনে কি করবি? মানুষ নাম জেনে কি করে? এই ছেলেটা এত সুদর্শন, আমার তো জান প্রাণ হার্ট অ্যাটাক করে ফেলেছে রে সখী। তাহলে ওই যে তোর সিনেমার নায়ক, কি যেন নাম? ও হ্যাঁ, তুষার, সে তোকে হার্ট অ্যাটাক দেয়নি? আরে ধুর, ওর কথা বাদ। ওই দিন খবরে দেখলাম সে নাকি বেআইনিভাবে মাদক ব্যবসা চালাচ্ছে। আবার পুলিশ তাকে ধরাতে সে মাতাল হয়ে অকথ্য ভাষায় গালাগালও করেছে।
ইয়াকছি কি পরিমাণ ঘাউড়া আর বজ্জা তুই তুষার। আমার তো ঘৃণা ধরে গেছে। সেদিন থেকে সে আমার মন থেকে উঠে গেছে বইন। ওই অপদার্থটাকে নিয়ে ভাবার সবাই নাই। সেহের মুচকি মুচকি হাসলো। তার ধারণাই ঠিক। ওই ছেলেকে দেখেই তার কেমন মাতাল মাতাল মনে হয়েছিল। ঠিক হয়েছে, পুলিশ ধরেছে ওই অসভ্যকে। সেহের মনে মনে দোয়া করলো আল্লাহ যেন তুষারকে ভালো বোঝার তৌফিক দান করে। মঞ্জু সাদের বিষয়ে আরও কিছু বলে খোঁচাতেই সেহের বলে উঠল, তুই তো দেখছি 2 নৌকায় পা দিয়ে আছিস। তার তথ্য দিলে আমার বেচারা আবিদ ভাইটার কি হবে শুনি। মঞ্জু যেন চমকে উঠল। সে কিছুটা আমতা আমতা করে বলল, মানে কি বলতে চাইছিস? সেহের হেসে ফেলল। মঞ্জু অনেকদিন পর সেহেরের কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকা হাসিটা দেখল। এই হাসিতে কৃত্রিমতা নেই। আজ সেহের প্রাণ খুলে হাসছে। সেহের হাসতে হাসতেই বলল, তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? আবিদ ভাই আর তুই যতই ঝগড়া করিস না কেন, দিন শেষে ঠিক ওই একে অপরকে চিঠি আদান প্রদান করিস। তুই কি ভেবেছিস আমি কিছু জানবো না? তোর 2টো চিঠি আমার হাতে কিন্তু পড়েছে সখী। এবার মঞ্জু লজ্জায় পড়ে গেল। কিছুক্ষণ লজ্জায় লাল হয়ে মঞ্জু আবার বলল, প্লিজ বোন, কাউকে কিছু বলিস না। মা একবার জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, জানাবো না। তুইও লুচুগিরি কম কর, নয়তো আবিদ ভাই তোকে মেরে ভূত বানিয়ে দেবে। মঞ্জু ভেঙচি কাটলো। স্বাদ খেয়ে আসতেই সকলে আড্ডা আবার শুরু করলো। রিমন কিছুটা দূরে বসে আবিদের ফোনে মনোযোগ দিয়ে গেমস খেলছে। এদিকে তপা সকাল থেকেই বাড়িতে নেই। জোহারাকে বলে গেছে তপা তার এক বান্ধবীর বাসে যাচ্ছে। সেই যে গেছে এখনও তার খবর নেই। হয়তো বিকালের দিকে ফিরবে। 12:30 নাগাদ গরু নিয়ে 3 ভাই বাড়িতে ফিরল। গরু দেখতে সকলেই পেট হলো। সেহের যেতে চায়নি, কিন্তু রুবাই তাকে জোর করে বাহিরে নিয়ে গেছে। উঠোনের একপাশে কলপারে কবির, জেঠু এবং জোবাইয়ের হাত মুখ ধুচ্ছে। গ্রামের একটা ছোট্ট ছেলে ক্লাস 8 পড়ুয়া বাচ্চা গরুকে ঘাস খাওয়াচ্ছে। বাড়ির সকলে গরুর আশেপাশে দাঁড়ালো। সেহের কিছুটা দূরে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর কবিরে 2-3 জন বন্ধু এসেছে যাদের কেউ চিনতে পারেনি। তাদের মধ্যে একজনের চোখ সেহেরের দিকে পড়ল। সেহেরের সেদিকে খেয়াল নেই। সেহের তো এদিক সেদিক বারবার তাকাচ্ছে। লোকটা চোখ দিয়ে সেহেরকে যেন গিলে খাচ্ছে। লোকটার সাথে দাঁড়ানো তার ছেলে মতলে বলে উঠল, আব্বা, কবির কাকার সাথে দেখা না করে এখানে দাঁড়াইয়া রইছো কেন? কিছু না, তুই বাড়ি যা, বিকালে আছি আমার লগে। আচ্ছা তুমি থাকো, আমি তাইলে গেলাম। বলেই মোতালেব চলে গেল। মোতালেবের বাবা কামাল দাঁড়িতে হাত বুলাতে বুলাতে সেহেরের দিকে এগোতে নিলেই সাদ কামালের সাথে এসে দাঁড়ালো। সাদ তার পথ আটকানোতে কামাল অনেকটা বিরক্ত হলো। বিরক্তির সাথে বলে উঠল, কি সমস্যা? রাস্তা আটকাইছস কেডা তুই? এখানে কি করস? সাদ কামালের মাথা থেকে পা অবধি দেখে বলে, বয়স তো মনে হয় 50-এর কাছাকাছি। তাও এই বুড়ো বয়সে মেয়েবাজি ছাড়েন না। ছেলে মেয়েও তো মনে হয় আছে। তা আপনার বাসায় কি বউ নেই? আপনার বউ জানলে তো আপনাকে ঝাঁটা দিয়ে পিটাবে। এই বেয়াদব পোলা, মুখ সামলায় কথা বলো। কি হইছে তোমার? আমি মেয়েবাজি করি? সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার ভেতর কি চলছে। যাই হোক, ঝামেলা এখানেই মিটিয়ে ফেলুন। উল্টাপাল্টা দেখলে আমি নিজে আপনার ঝাঁটা পেটা খাওয়ানোর ব্যবস্থা করে দিব। আল্লাহ হাফেজ। বলেই সাদ সেহেরকে নিয়ে ভেতরে চলে গেল। যা একমাত্র কামালই দেখল। কামাল রাগে ফুঁসতে থাকলো সাদের কথা শুনে। কবির হাত মুছতে মুছতে কামালের দিকে এগিয়ে আসতেই কামাল হুঙ্কার ছেড়ে পড়ল, শুয়োরের জাত, তোরে কইছে না আমি সেহেরে আমি বিয়া করুম? তুই আবার কোন বালের কাছে বিক্রি করছস? চিটারি করছস আমার লগে? তোর 1 লাখ আমি তোর পাশা দিয়া ভরাইয়া দেবো। আমার ফ্রেশ মাল চাই, মানে ফ্রেশ মালই চাই। যদি কোনো রকম চিটারি করার চেষ্টা করস তো তোরে মারিতে হেতাই দেবো। কবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কালাম হন হন করে চলে গেল। এদিকে কবির কালামের কোনো কথাই বুঝল না। তবে কালামের অপমান সে নিতে পারে না। কালামের ঝাল গিয়ে পড়ল জোহারার উপর। জোহারাকে রুমে নিয়ে গিয়ে বেড দিয়ে অনেক মারল কবির। বাড়ির সকলে বাহিরে থাকায় জোহারার আর্তনাদ কেউ শুনতে পেল না। তখন সাদ সেহেরকে নিয়ে ছাদের গাছগুলো দেখছিল। জোহরা, কি হইছে রে? ঘর থেকে বাহির হও না কে? কত কাম আছে দেখো না?
বলেই কবির বাইরে চলে গেল। কবিরের ভাবভঙ্গি সাদের কেমন সন্দেহ হলো। সাদ রুবাইকে ডেকে কিছু বুঝিয়ে বলল। রুবাই সেসব বুঝতে পেরে মাথা নাড়িয়ে জোহারার ঘরে চলে গেল। বাকিরা কবিরের দিকে নজর না দিয়ে যে যার কাজে লেগে পড়ল। আজ আবিদের বড় বোন আদিবা আর তার স্বামী রাজীব এবং সন্তানদের নিয়ে আসছে। এখানেই তারা এবার ঈদ করবে। আদিবার 2 মেয়ে, বড় মেয়ে লাবণী 8ম শ্রেণীর ছাত্রী আর ছোট মেয়ের নাম কলি, যার বয়স মাত্র 4। এই খবর শুনতে সকলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে ব্যস্ত। সেহের তার বাবার হিংস্র চেহারা দেখে ভয়ে কাঁচুমাচু হয়ে আছে। কেউ তার হিংস্রতা বুঝতে না পারলেও সেহের ঠিকই বুঝেছে, কারণ সেহের অনেকবার কবিরের এই হিংস্রতার খপ্পরে পড়েছে। তাই কবিরের হিংস্র চেহারা সেহের অনেক বেশি চেনে। রুবাই কিছুক্ষণ বাদে রুম থেকে বেরিয়ে সাদের কাছে গেল। মেরে একেবারে আধমরা করে ফেলেছে, সারা শরীরে তার মারের চিহ্ন। রুবাইয়ের কথায় সাদের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে মিনমিন করে বলে, এই অমানুষ কখনো শুধরাবে না, এর কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। বলেই সাদ বাসা থেকে বেরিয়ে গেল। আর রুবাই, সে তো আগামাথা কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ তার মায়েদের সাথে কাজে সাহায্য করতে লাগলো। সেহেরও যোগ দিল। তবা এখনও বাড়ি ফিরেনি, সেদিকে কারো খেয়াল নেই। সাদের ক্ষেত পেরুতেই ঘণ্টাখানেক আগের সেই লোকটাকে কবিরের সাথে দেখল। কবির কিছু একটা নিয়ে যেন তাকে বোঝাতে চেষ্টা করছে। সাদ খুবই সাবধানে তাদের দিকে এগিয়ে আড়ালে তাদের কথা শুনতে শুরু করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।